আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা ইউক্রেনের অত্যন্ত সংবেদনশীল এবং নিরাপত্তার বলয়ের ভেতরে থাকা যে ইউক্রেনের ড্রোন তৈরির কারখানা এবং মজুদের যে গুদাম রয়েছে তার দৃশ্য দেখছেন। যদিও এটি এখন আর অক্ষত নেই। রাশিয়ান সামরিক বাহিনী তার শক্তিশালী যে গাইডেড বোমা রয়েছে, রাশিয়া তার বিখ্যাত যে Su-34 যুদ্ধ বিমান রয়েছে, সেই যুদ্ধ বিমান দিয়ে ইউক্রেনের অভ্যন্তরে এই ড্রোনের যে গুদাম ঘর রয়েছে সেখানে সরাসরি হামলা করে এবং এর উৎপাদন ব্যবস্থা সম্পূর্ণভাবে তারা নষ্ট করে দেয়। দেখুন, রাশিয়ার মস্কোর ভেতর ইউক্রেন যে হামলা করেছিল সেই হামলার পাল্টা জবাব হিসাবে ইরান থেকে প্রাপ্ত ড্রোন এবং রাশিয়ার যে গাইডেড বোমা রয়েছে তা দিয়ে ব্যাপক হামলা চালানো হয়েছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম যে শহর রয়েছে খার্কিভ এবং উত্তরাঞ্চলীয় যে সুমে প্রদেশে রয়েছে সেখানে, এবং সেখানে ক্ষয়ক্ষতির মাত্রা অনেকটা বেশি। আন্তর্জাতিক রিপোর্ট বলছে খার্কিভ ছাড়াও রাশিয়ান সামরিক বাহিনী আঞ্চলিক রাজধানী জাপোরিজিয়ার শহরে একসঙ্গে 9টি গাইডেড বোমা দিয়ে শক্তিশালী আক্রমণ করেছে। এই হামলায় ইউক্রেনের আবাসিক ভবন অনেকগুলোই ধসে পড়েছে। উদ্ধারকারী দল বর্তমানে ধ্বংসস্তূপ থেকে তাদের উদ্ধার করার জন্য চেষ্টা করছেন। এখন পর্যন্ত এই হামলায় 5 জন নিহত এবং 11 জন আহত হয়েছেন নিশ্চিত করা হয়েছে। দেখুন, ইউক্রেনের যে পোলতাভা অঞ্চল রয়েছে, রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেখানে। এখানকার 2টি বাণিজ্যিক প্রতিষ্ঠান বা কারখানায় ক্ষেপণাস্ত্র আঘাত আনে এবং পার্শ্ববর্তী অন্তত 50টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত। হামলায় 2 জন নিহত হয়েছেন এবং অন্যান্য জন আহত হয়েছেন, এমন খবর নিশ্চিত করছে ইউক্রেন। দেখুন, পাল্টা প্রতিশোধের অংশ হিসাবে সুনির্দিষ্ট আরও আক্রমণ করা হয়েছে দিনিপ্রোবাস্ক যে অঞ্চল রয়েছে সেখানে। 3টি জেলায় রাশিয়ান ড্রোন, আর্টিলারি এবং গাইডেড বোমা একসঙ্গে এই সকল অস্ত্র দিয়ে অন্তত 20 বারের বেশি আক্রমণ চালানো হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সবথেকে বেশি এই জেলাতেই, এমনটা ধারণা করা হচ্ছে। দেখুন, ইউক্রেন পুরো জুড়ে এই যে হামলা, এই হামলায় রাশিয়ান বিমান বাহিনী তাদের যুদ্ধ বিমানগুলো শুধু রাশিয়ার মূল ভূখণ্ড নয়, বেলারুশ থেকেও ব্যবহার করেছে এমন অভিযোগ উঠেছে। এবং এই ক্ষেত্রে জেলেনস্কি দাবি করেছেন অবশ্যই বেলারুশকে এই রাশিয়ান যে সকল ইকুইপমেন্ট রয়েছে তার দেশে এক সপ্তাহের মধ্যে সেগুলোকে উইথড্র করতে হবে। যদি আগামী 1 সপ্তাহের মধ্যে বেলারুশের ভেতরে থাকা রাশিয়ান সামরিক বাহিনী এবং তার ইকুইপমেন্টগুলো সরিয়ে না নেওয়া হয় তাহলে কি হবে? দেখুন, তাহলে ইউক্রেন সরাসরি বেলারুশের অভ্যন্তরে হামলা করতে পারে, আর এটি যুদ্ধক্ষেত্রের নতুন একটি ফ্রন্টকে সরাসরি উন্মুক্ত করে দেবে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, রাশিয়া পৃথিবীর প্রথম কোনো দেশ হিসাবে বেলারুশের ভেতরেই তার পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে। এটি তার যে নিউক্লিয়ার প্রতিরক্ষা আমব্রেলা রয়েছে, প্রতিবেশীকে পরমাণু নিরাপত্তা দেওয়া, তার অংশ হিসাবেই কিন্তু বেলারুশের ভেতর তার পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে। ধারণা করা হয় যে শর্ট রেঞ্জের যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে ইস্কান্দার, যেটি দিয়ে প্রায় 1000 কিলোমিটারের নিচে হামলা করা যায়, সেই ধরনের যে মিসাইল রয়েছে সেখানে পরমাণু অস্ত্র সুসজ্জিত করেই বেলারুশে মোতায়েন করা হয়েছে। যেই পারমাণবিক অস্ত্র এবং সকল ধরনের অস্ত্র বেলারুশ থেকে এখন প্রত্যাহারের জন্য ইউক্রেন আলটিমেটাম দিয়েছে। দেখুন, নতুন ফ্রন্ট বেলারুশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা মোটেও সহজ কথা নয়, কারণ এটি করতে হলে যুক্তরাষ্ট্রের মতো দেশের বড় সহযোগিতা লাগবে। তবে যুক্তরাষ্ট্র ক্ষেত্রে ভিন্ন কথা বলছে। রিসেন্টলি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেনকে গত 3 থেকে 3.5 বছরের মধ্যে যুক্তরাষ্ট্র যত সামরিক সহযোগিতা দিয়েছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, যার পরিমাণ প্রায় 350 বিলিয়ন মার্কিন ডলার, এই অস্ত্রের যে মূল্য রয়েছে, এই সম্পূর্ণ মূল্যটি ইউরোপের বিভিন্ন দেশকে যুক্তরাষ্ট্রকে পরিশোধ করতে হবে। যুক্তরাষ্ট্র এই অর্থ ছেড়ে দেবে না। ডোনাল্ড ট্রাম্প তার স্টেটমেন্টে পরিষ্কারভাবেই বলেছেন, এই অর্থ আমরা ইউরোপের দেশগুলোর কাছ থেকে চাই। আমরা আমার প্রথম মেয়াদের সময় আমাদের সামরিক বাহিনীকে নতুন করে গড়ে তুলেছিলাম। এর কিছু অংশ বাইডেন প্রশাসনের বোকামির কারণে হাতছাড়া করেছে। কেউ হয়তো এটা বুঝতে পারবে না, তবে আমরা যা তৈরি করেছিলাম তার তুলনায় এটা খুব বেশি নয়।
অনেকখানি, কিন্তু আমরা যা তৈরি করেছিলাম তার তুলনায় অনেক বেশি নয়। এবং তারপরে আরো অনেক কিছু দেওয়া হয়েছে। বাইডেন ইউক্রেনকে অনেক কিছু দিয়েছে এবং তাদের এর জন্য মূল্য চুকানো উচিত, মানে ইউরোপীয়দের এর মূল্য দেওয়া উচিত। কিন্তু তাদের পরিকল্পনা এটা ছিল না, তারা কেউ করেনি এবং কেউ অর্থ দিতে বলেনি। আপনাদের শুধু এতটুকু বলতে হবে, আমাদের সামরিক সাহায্য নিন আপনারা, আমরা শুধু আমাদের অর্থ দিন, শুধু আমাদের অর্থ পরিশোধ করুন। দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে গোড়ার দিকে যখন ন্যাটো প্রতিষ্ঠা হয়েছিল, যুক্তরাষ্ট্র গ্যারান্টি দিয়েছিল ইউরোপের নিরাপত্তা। প্রথমে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে ইউরোপের নিরাপত্তা, পরবর্তী সময়ে রাশিয়া থেকে ইউরোপকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ ছিল যুক্তরাষ্ট্র। এবং ইস্যুটিকে কেন্দ্র করে দেশটি ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণে নিরাপত্তার গ্যারান্টির অংশ হিসাবে অর্থ পেত, এমনটাও বলা হচ্ছে। ঠিক এমতো অবস্থায় ইউক্রেনের যুদ্ধ পরিকল্পিতভাবে শুরু করার পর প্রথম দিক থেকে ইউক্রেনকে ব্যাপক সহযোগিতার মাত্রার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের তেমন আপত্তি ছিল না। তবে ইরানের যুদ্ধ সকল কিছু যেন পাল্টে দিয়েছে। ইরানের যুদ্ধ যুক্তরাষ্ট্রের সামরিক সমীকরণ, সামরিক ফান্ড সকল কিছুকেই একেবারে নতুন করে গড়ে তোলার জন্য তীব্রভাবে চাপ প্রয়োগ করেছে। দেখুন, ইরানের যুদ্ধে অলরেডি যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে তারা $30 বিলিয়ন বেশি অলরেডি খরচ করে ফেলেছেন। এটা তাদের অফিসিয়াল ঘোষণা, আনঅফিসিয়াল অনেক বেশি হতে পারে, কারণ তারা অলরেডি যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য বা রিবিল্ড করার জন্য পুরোপুরিভাবে বিভিন্ন ঘাঁটিকে অতিরিক্ত $200 বিলিয়ন তাদের যে ইউএস কংগ্রেস রয়েছে সেখানে চেয়েছে, $200 বিলিয়ন। সুতরাং ক্ষয়ক্ষতির মাত্রা কি পরিমাণ সেটা অনুমান করা যায়। এমতো অবস্থায় ইউক্রেনকে নতুন করে সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তেমন স্বাচ্ছন্দ্য বোধ করছে না, আর এক্ষেত্রে ইরান এবং মধ্যপ্রাচ্যকেই তারা প্রাধান্য দিচ্ছে। দেখুন, ইউক্রেনে যখন রাশিয়া শক্তিশালী হামলা করেছে, এর পাল্টা হামলাও করেছে ইউক্রেন। রাশিয়ার যে অধিকৃত অঞ্চল রয়েছে ক্রাইমিয়ার গ্যাস এবং বিদ্যুৎ কেন্দ্রে শক্তিশালী ড্রোন হামলা করেছে ইউক্রেন। এবং এই হামলার কারণে আন্ডারগ্রাউন্ড গ্যাস স্টেশনের প্রায় 4টি গ্যাস কম্প্রেসার সফলভাবে আঘাত করতে পেরেছে ইউক্রেন। এছাড়াও যে সিমোফিয়ার বাদিস্কা তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানেও সফলভাবে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। দেখুন, ইউক্রেনের সামরিক সক্ষমতা ঠিক কতটা বৃদ্ধি পেয়েছে তা এখান থেকে অনুমান করা যায়। নতুন হামলায় রাশিয়ার মূল ভূখণ্ডের সাইবেরিয়ার অঞ্চলের যে তিউমেস শহরের ভেতর একটি বড় তেল শোধনাগার রয়েছে সেখানে ইউক্রেন ড্রোন পাঠিয়েছে ড্রোন হামলার জন্য। রাশিয়ার তহবিলের মূল অর্থনীতির উৎস আসে সেই বড় কেন্দ্রটি থেকে, সেখানেই কিন্তু হামলার তারা চেষ্টা করেছে। যদিও ড্রোনগুলো হিট করতে পারেনি, তবে এটি ইউক্রেন বার্তা দিয়েছে যে একেবারে সাইবেরিয়ার অভ্যন্তরেও তারা হামলা করতে এখন ক্যাপেবল। দেখুন, ইউক্রেন তার পাল্টা হামলায় খেরসন অঞ্চলের যে হেনিস্কোপ প্রণালীর উপর দিয়ে একটি গুরুত্বপূর্ণ সড়ক সেতু রয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী, সেই সেতুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই সেতুটি দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে অধিকৃত যে ক্রাইমিয়া রয়েছে তার সামরিক রসদ সরবরাহের অন্যতম প্রধান রুট হিসাবে ব্যবহার করা হয়। সেখানেই কিন্তু ইউক্রেন হামলা করেছে। হামলার মাত্রা হিসাবে যেমনটা দেখা যাচ্ছে, রাশিয়া যেই পরিমাণ হামলা করেছে, ইউক্রেন কিন্তু তার থেকে বেশি শক্তিশালীভাবে হামলা করতে পেরেছে, এমনটা বোঝা যাচ্ছে তাদের বিভিন্ন ধরনের দাবি থেকে। দেখার বিষয়ে রাশিয়া এর পাল্টা জবাব কি দেয়, বা যুদ্ধক্ষেত্রের যে উত্তাপ শুরু হয়েছে ইউক্রেনের ভেতর সেটি এই ইউরোপের আঞ্চলিক যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে পড়ে কিনা। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।